হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পঞ্চায়েত, আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে নতুনভাবে আবার প্রশ্নোত্তরের সিরিজ শুরু করেছি এবং প্রত্যেকটি সেটে 40টি করে বাছাই করা জিকে প্রশ্নোত্তর থাকবে। আজকে আমরা 2 নম্বর সেট করব। বিগত সেট যদি না দেখে দেখো অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নাও এবং পরীক্ষায় হুবহু কমনযোগ্য এই ধরনের প্রশ্নই আসবে। সাথে থাকছে এক্সট্রা নোটস, পরীক্ষার একদম কমপ্লিট প্রস্তুতি তোমরা এখান থেকে পাচ্ছ। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি দেখবো। দেখো, 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান হলো নিচের কোনটি? প্রশ্ন দেখবে, উত্তর করবে, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। এবং প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই উত্তরগুলো করার, ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করো, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো দেখো ভালো করে, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 980 সেমি সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তোমরা কিন্তু অনেকেই হয়তো উত্তর অপশন বি করতে পারো, কিন্তু ভালো করে দেখো এখানে যে ইউনিটটা রয়েছে 9.8 এর, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কিন্তু নয়, সেকেন্ড স্কোয়ার হওয়া উচিত। তো সেই অনুযায়ী এখানে সব থেকে সঠিক উত্তর দেওয়া রয়েছে অপশন সি, 980 সেন্টিমিটার এটা দেওয়া রয়েছে, সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো, অভিকর্ষজ ত্বরণের মান এসআই পদ্ধতিতে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সিজিএস পদ্ধতিতে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়, তাই সেখানে বস্তুর ওজনও একদম 0 হয়। আর পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান সব থেকে বেশি হয়, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান মেরু অঞ্চলে সব থেকে বেশি হয় এবং নিরক্ষীয় অঞ্চলে সব থেকে কম হয়। চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর 6 ভাগের 1 ভাগ হয়ে যায়, তাই চাঁদে বস্তুর ওজন কমে যায় কিন্তু ভর একই থাকে। এই মহাবিশ্বের যেখানে তুমি কোনো বস্তু নিয়ে যাও না কেন, ভর অর্থাৎ মাস সেটা সব জায়গায় একই থাকে। শুধুমাত্র পরিবর্তন কি হয়, ওজন। ওজন ডিপেন্ড করে থাকে অভিকর্ষজ ত্বরণের ওপর। 2 নম্বর প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নরিন্দর সিং কাপানি। তিনি অপটিক্যাল ফাইবার আবিষ্কার করেছিলেন। এবং অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই নীতির উপর কাজ করে থাকে অপটিক্যাল ফাইবার। 3 নম্বর প্রশ্ন, মূর্তিদেবী পুরস্কার ড্যাশ ক্ষেত্রে দক্ষতার জন্য দেয়া হয়? সঠিক উত্তর অপশন বি, সাহিত্যের উপর দেয়া হয়ে থাকে মূর্তিদেবী পুরস্কার। দেখো, ভারতীয় ভাষায় অসামান্য সাহিত্যকর্মের জন্য জ্ঞানপীঠ ট্রাস্ট এই মূর্তিদেবী পুরস্কারটি প্রদান করে থাকে। তবে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান হলো জ্ঞানপীঠ পুরস্কার। এছাড়া দেখো, ব্যাস সম্মান এবং সরস্বতী সম্মান, এই দুটো পুরস্কার কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা সাহিত্যে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, খেলাধুলায় ভারতের সর্বোচ্চ সম্মান হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং চলচ্চিত্রের ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার। 4 নম্বর প্রশ্ন, ক্যালসিয়ামের কোন লবণটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়ে থাকে? ক্যালসিয়ামের কোন লবণটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়ে থাকে। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই আসতে চলেছে পঞ্চায়েত পরীক্ষা। তো পঞ্চায়েত পরীক্ষার ফাউন্ডেশন ব্যাচ 6 লঞ্চ করা হয়েছে, অ্যাডমিশন চলছে। এখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ে তোমরা
প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে। এবং আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করেও মিশন খাকি পুলিশ ব্যাচ 5 লঞ্চ করা হয়েছে। এখানেও তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই দুটো ব্যাচ কোর্স তোমরা ওই টপিকের উপর থেকে প্রচুর প্রশ্নোত্তর নিয়ে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন। দেখো, লিনকন ইন দ্য বার্ডো এই বইটি লিখেছেন নিচের কোনজন? লিনকন ইন দ্য বার্ডো এই বইটি লিখেছেন নিচের কোনজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জর্জ স্যান্ডার্স। এবং এই বইটি 2017 ম্যান বুকার পুরস্কার লাভ করেছিল। ম্যান বুকার প্রাইজ পায় 2017 সালে। দেখো, আরো কিছু গুরুত্বপূর্ণ বই দেখবো। দেখো, অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য 1997 সালে বুকার পুরস্কার পেয়েছিলেন। তবে দেখো, অরবিন্দ আদিকা দ্য হোয়াইট টাইগার উপন্যাসের জন্য 2008 সালে বুকার পুরস্কার পান। এবং সালমান রুশদি তার বিখ্যাত উপন্যাস মিডনাইট চিলড্রেনের জন্য 1981 সালে এই বুকার পুরস্কার পেয়েছিলেন। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য। 6 নম্বর প্রশ্ন। ইলেকট্রিক কারেন্ট হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইলেকট্রনের প্রবাহই হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। দেখো, পরিবাহীর মধ্য থেকে মুক্ত ইলেকট্রনের অবিচ্ছিন্ন প্রবাহকেই তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট বলা হয়ে থাকে। তড়িৎ প্রবাহ অর্থাৎ এই ইলেকট্রিক কারেন্ট মাপার এস একক হলো অ্যাম্পিয়ার, আর এটি অ্যামিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়ে থাকে। তারপর দেখো, বৈদ্যুতিক আধান তার এসআই একক হলো কুলম, এবং পরিবাহীর রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স মাপার একক হলো ওহম। 7 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন শহরটিতে ভারতীয় রেলের ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত রয়েছে? তো ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত রয়েছে অপশন এ, বারাণসীতে। দেখো ডিটেলসে, উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এই কারখানায় ডিজেল এবং ইলেকট্রিক রেল ইঞ্জিন তৈরি হয়। বর্তমানে এর নাম বদলে বেনারস লোকোমোটিভ ওয়ার্কস অর্থাৎ BLW রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি হয়ে থাকে। আর তামিলনাড়ুর পেরাম্বুরে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত রয়েছে, যেখানে বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হয়ে থাকে। তো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, কোথায় কি রেলের কোচ তৈরি হয় বা রেল ইঞ্জিন তৈরি হয়ে থাকে। ওকে, 8 নম্বর প্রশ্ন। RMS টাইটানিক জাহাজটি কত সালে মহাসাগরে তলিয়ে গিয়েছিল? টাইটানিক জাহাজ তলিয়ে যায় অপশন বি, 1912 সালে। আর 1985 সালে ধ্বংসা, ঠিক আছে, ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। নেক্সট 9 নম্বর প্রশ্ন। ভারতের ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের চেয়ারম্যান হলেন নিচের কোন ব্যক্তি? জাতীয় সংহতি পরিষদ, এটাকে কি বলা থাকে? জাতীয় সংহতি পরিষদ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
10 নম্বর প্রশ্ন, নিচের কোন টেনিস টুর্নামেন্টটি ঘাসের কোর্টে খেলা হয়ে থাকে? 4টি গুরুত্বপূর্ণ টেনিস টুর্নামেন্ট হয়ে থাকে, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডন ওপেন। তো কোনটি ঘাসের ওপর খেলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উইম্বলডন ওপেন। দেখো ডিটেলসে, 4টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডন হলো প্রাচীনতম, যেটি 1877 সাল থেকে শুরু হয়, যা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় এবং এটি একমাত্র ঘাসের কোর্টে খেলা হয়। আচ্ছা, ফ্রেঞ্চ ওপেন দেখো, একে রোলা গ্যারো বলা হয়ে থাকে। আহ এতে হচ্ছে ক্লে কোর্ট বা লাল মাটির কোর্টে খেলা হয়ে থাকে এবং রাফায়েল নাদালকে কিং অফ ক্লে বলা হয়ে থাকে। তারপর দেখো, অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন এই দুটো ওপেন খেলা হয় হার্ড কোর্টে। আর এক ক্যালেন্ডার বর্ষে 4টি গ্র্যান্ড স্ল্যামই জিতলে তাকে ক্যালেন্ডার গ্র্যান্ড গ্র্যান্ড স্ল্যাম বলা হয় থাকে, অর্থাৎ একজন ব্যক্তি সমস্ত গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছে, 4টে এই গ্র্যান্ড স্ল্যাম। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। ওকে, এবং সুচেতা কৃপালিনী হচ্ছেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ভারতের। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন উপরাষ্ট্রপতি, তো সেটা কোন আর্টিকেল অনুসারে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 64। এবং উপ রাষ্ট্রপতির যে আর্টিকেল, অর্থাৎ ভারতের একটি উপরাষ্ট্রপতি থাকবে, সেটার আর্টিকেল হচ্ছে 63। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি হ্যালোজেন গ্রুপ নামেও পরিচিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গ্রুপ 17। এই গ্রুপ 17 কে হ্যালোজেন গ্রুপ বলা হয় থাকে। এখানে কি কি মৌল রয়েছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। ঠিক আছে, এবং গ্রুপ 18 এটা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। ঠিক আছে, নোবেল গ্যাসের গ্রুপ। 14 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে ভারতের একজন বিখ্যাত সরোদ বাদ্যকার? সঠিক উত্তর অপশন বি, আমজাদ আলী খান। দেখো, ওস্তাদ আমজাদ আলী খান এবং ওস্তাদ আলাউদ্দিন খান হলেন ভারতের প্রখ্যাত সরোদ বাদক। এছাড়া দেখো, পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খাঁ এবং নিখিল বন্দ্যোপাধ্যায় এনারা হচ্ছেন সেতার বাদনের জন্য বিশ্ববিখ্যাত। পণ্ডিত শিবকুমার শর্মা এবং ভজন সোপারি সন্তুরের সাথে সম্পর্কিত। হরিপ্রসাদ চৌরাসিয়া এবং পান্নালাল ঘোষ বিখ্যাত বাঁশি বাদক ছিলেন। তো বিভিন্ন বাদ্যযন্ত্র সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ আমরা দেখে নিলাম। 15 নম্বর প্রশ্ন, হাফ দ্য নাইট ইজ গন এই উপন্যাসটি লিখেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, অমিতাভ বাগচি। 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে বিশ্বের প্রায় 90% ছোট হীরা কাটিং এবং পালিশ করা হয়? ভারতের কোন শহরে বিশ্বের প্রায় 90% হীরা কাটিং এবং পালিশ করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, সুরাট। 17 নম্বর প্রশ্ন, রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিকেটের সাথে সম্পর্কিত রয়েছে।
দেখো, রানী ঝাঁসি ট্রফি ভারতে মহিলাদের আন্তঃরাজ্য বা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের সাথে যুক্ত। পুরুষদের ঘরোয়া ক্রিকেটের বিখ্যাত ট্রফিগুলো হলো রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, ইরানি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি। ফুটবলের সাথে বিখ্যাত কাপগুলো হলো দেখো সন্তোষ ট্রফি, দুরান্ত কাপ, রোভার্স কাপ। হকির সাথে যুক্ত বিখ্যাত কাপ হলো আগা খান কাপ, সুলতান আজলান শাহ কাপ এবং ধ্যানচাঁদ ট্রফি। খুবই খুবই ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রশ্ন, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছাড়া আর কোন রোগের বাহক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিলারিয়াসিস। ফিলারিয়াসিস রোগের বাহক। দেখো ডিটেলসে, ফাইলেরিয়া বা গোদ রোগটি প্রধানত কিউলেক্স মশা ছড়ায়, তবে কিছু কিছু অঞ্চলে স্ত্রী অ্যানোফিলিস মশাও এর বাহক হিসাবে কাজ করে। তবে দেখো, ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা। এই রোগের কারণ হলো প্লাজমোডিয়াম নামক একটি প্রোটোজোয়া। তারপর দেখো, ডেঙ্গু, চিকেনগুনিয়া এবং পিত জ্বর অর্থাৎ ইয়েলো ফিভার ছড়ায় স্ত্রী এডিস মশা। আর কিউলেক্স মশা জাপানি এনসেফেলাইটিস রোগের বাহক হয়ে থাকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার দীর্ঘতম নদী নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোহাভেলি নদী শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন জাতীয় উদ্যানটি হরিয়ানা রাজ্যে অবস্থিত রয়েছে? দেখো, চারটি জাতীয় উদ্যানের নাম রয়েছে, গুগামাল, সুলতানপুর, রাজাজি এবং কানহা। হরিয়ানাতে অবস্থিত রয়েছে নিচের কোন জাতীয় উদ্যানটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুলতানপুর জাতীয় উদ্যান। দেখো ডিটেলসে, সুলতানপুর ন্যাশনাল পার্ক এবং কালেসর ন্যাশনাল পার্ক হরিয়ানা রাজ্যে অবস্থিত রয়েছে। সুলতানপুর মূলত পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত। এছাড়া দেখো, কানহা জাতীয় উদ্যান এবং বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। রাজাজি এবং জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত এবং গুগামাল ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। 21 নম্বর প্রশ্ন, 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষা রূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়? অর্থাৎ 1835 সালের আগে পর্যন্ত ভারতে কোন ভাষাটি সরকারি ভাষা রূপে ব্যবহৃত হয়ে আসতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফার্সি। ফার্সি ভাষাকে আহ প্রতিস্থাপিত করে ইংরেজি সরকারি ভাষা হিসাবে আসে। 22 নম্বর প্রশ্ন, কোনো একটি পণ্যের ইকুইলিব্রিয়াম প্রাইস বেড়ে যাবে যদি পণ্যটির নিচের কোনটির পরিবর্তন ঘটে? ইকুইলিব্রিয়াম প্রাইস কখন বাড়বে? চারটি অপশন, চাহিদা বেড়ে চাহিদা বাড়ে কিন্তু সরবরাহ কমে যায়, চাহিদা এবং সরবরাহ দুটোই বেড়ে যায়, চাহিদা এবং সরবরাহ দুটোই কমে যায়, নাকি চাহিদা কমে কিন্তু সরবরাহ বেড়ে যায়। তো ইকুইলিব্রিয়াম প্রাইস কখন বেড়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে, চাহিদা বাড়ে কিন্তু সরবরাহ যখন কমে যাবে। ঠিক আছে, মানুষের বাজারে একটা কোনো প্রোডাক্টের খুব চাহিদা বেড়ে গেছে কিন্তু সেটা সরবরাহ নেই, তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম প্রাইস বেড়ে যাবে। অর্থাৎ চাহিদা যখন বেড়ে যাবে তখন প্রোডাক্টটার সরবরাহ না থাকার কারণে প্রোডাক্টটার যে দাম, সেই মানে নর্মাল প্রাইস, তার থেকে কিন্তু মার্কেটের প্রাইসটা ধীরে ধীরে বাড়তে থাকবে। ওকে। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নীল লিটমাসকে লাল করে তুলবে? তোমরা মনে রাখবে সবসময় অ্যাসিড অ্যাসিড কি করে থাকে? লিটমাসকে নীল থেকে লাল করে। চারটি অপশন রয়েছে, ভিনিগার, চুন জল, বেকিং সোডা, দ্রবণ এবং কাপড় কাচার সোডা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ভিনিগার। ভিনিগার আসলে কি? ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। শুধুমাত্র ভিনিগার নীল লিটমাসকে লাল করবে। ওকে। আর ক্ষার হলে, ক্ষার কি করে থাকে? ক্ষার হচ্ছে লাল থেকে নীল করে। নেক্সট 24 নম্বর প্রশ্ন,
কোন কমিটি ভারত বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি ইন ইন্ডিয়ার প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছিল? যেটাকে শর্টে আমরা কি বলে থাকি? IRDAI। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মালহোত্রা কমিটি। কত সালে? 1999 সালে। এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে বর্তমানে? হায়দ্রাবাদ। 25 নম্বর প্রশ্ন, বাঁশতার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, গুজরাটে। দেখো, গুজরাটের অন্যান্য বিখ্যাত জাতীয় উদ্যান হলো গির অরণ্য, এশিয়াটিক লাইন সিংহের জন্য বা লায়নের জন্য বিখ্যাত, ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক এবং মেরিন ন্যাশনাল পার্ক। রাজস্থানের রণথম্বর এবং কেওলাদেও বা যার অপর নাম হচ্ছে ঘানা ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে, এবং হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান এবং পিন ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে। 26 নম্বর প্রশ্ন, গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার সাব আর্কটিক অঞ্চলে নিম্নলিখিত উপজাতিদের মধ্যে কোনটি পাওয়া যায়? গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার সাব আর্কটিক অঞ্চলে কোন উপজাতি সম্প্রদায়ের মানুষরা বসবাস করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এস্কিমো। 27, কোঙ্কন রেলপথ নিম্নলিখিত কোন দুটি শহরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রোহা এবং ম্যাঙ্গালোরকে। 28, রাষ্ট্রীয় একতা দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে ভারতে? রাষ্ট্রীয় একতা দিবস বা জাতীয় একতা দিবস যেটাকে বলা থাকে ইউনিটি ডে। সকলে পারবে আশা করছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 31শে অক্টোবর। আচ্ছা, এই 31শে অক্টোবর কি জন্য পালন করা হয়ে থাকে? সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। তার উদ্দেশ্যে কি আর রয়েছে? তার বিশ্বের সর্বোচ্চ মূর্তি বা স্ট্যাচু রয়েছে। কত মিটার? 182 মিটার উচ্চ। 29, উইলিয়াম বেন্টিং কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহলওয়ারি ব্যবস্থা। দেখো, ডিটেলস একটু দেখবো। অ্যাকচুয়ালি মহলওয়ারি ব্যবস্থা 1822 সালে হল্ট ম্যাকেনজি প্রবর্তন করেছিলেন। পরবর্তীকালে 1833 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এটিকে সংস্কার করে আইনগত রূপ দেন। ঠিক আছে, যদি পরীক্ষায় সাল দেয় তখন উত্তর করবে 1822, এবং যদি উইলিয়াম বেন্টিং অপশনে না থাকে তখন হল্ট ম্যাকেনজি উত্তর হবে। এটি মূলত উত্তর পশ্চিম ভারত এবং পাঞ্জাব অঞ্চলে চালু ছিল। লর্ড কর্নওয়ালিস 1793 সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি ব্যবস্থা চালু করেছিলেন। আর টমাস মুনরো 1820 সালে মাদ্রাজ অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেছিলেন। ওকে। 30 নম্বর প্রশ্ন, সরি, গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ার শেষ পর্যন্ত উৎপন্ন হয় নিচের কোনটি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে শেষ উৎপাদিত উপাদান নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, পাইরুভিক অ্যাসিড। এই প্রশ্নটা বহুবার এসেছে, স্টার মার্ক করবে। দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু এটিপি শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় কোনো রকম অক্সিজেনের প্রয়োজন হয় না। তারপর দেখো, ক্রেবস চক্র। এখানে কোষের মাইটোকন্ড্রিয়া ঘটে, অর্থাৎ ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে, যেখানে প্রচুর পরিমাণে
শক্তি অর্থাৎ এটিপি উৎপন্ন হয়ে থাকে, তাই একে কোষের শক্তিঘর বলে। তবে দেখো পেশি কোষে অক্সিজেনের অভাবে অবাধ শোষণের ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, যার ফলে পেশিতে ক্লান্তি বা ক্র্যাম্প আসে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে যে পেশি ক্লান্তি কোন অ্যাসিডের জন্য ঘটে থাকে, সেটা হবে ল্যাকটিক অ্যাসিডের জন্য। 31, 1903 সালে প্রথম মহিলা হিসাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে? সঠিক উত্তর অপশন এ, ম্যারি কুরি। দেখো মাদাম কুরি এবং তার স্বামী পিয়ের কুরি তেজস্ক্রিয়তা সংক্রান্ত গবেষণার জন্য 1903 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান। ম্যারি কুরি 1911 সালে রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কারের জন্য রসায়নেও নোবেল পুরস্কার পান, এবং তিনি হলেন প্রথম ব্যক্তি এবং প্রথম মহিলা যিনি দুটি বিজ্ঞানের ভিন্ন শাখায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। একটা হচ্ছে কি, প্রথমটা পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে, আর পরেরটা হচ্ছে কি রসায়নে। তাহলে তো প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসাবে স্যার সিভি রামন 1930 সালে পদার্থবিজ্ঞানে রামন এফেক্টের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। 32 নম্বর প্রশ্ন, শিক্ষা নিচের কোন তালিকার একটি অংশ? সঠিক উত্তর হবে অপশনে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টের একটি অংশ। দেখো ডিটেলসে, ভারতের সংবিধানের 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে শিক্ষা, বন, ওজন এবং পরিমাপ প্রভৃতি এই বিষয়গুলোকে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে যুগ্ম তালিকায় 52টি বিষয় রয়েছে, কেন্দ্র তালিকায় 100টি বিষয় এবং রাজ্য তালিকায় 61টি বিষয় রয়েছে। এবং সংবিধানে এই যে যুগ্ম তালিকার এই ধারণাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। 33 নম্বর প্রশ্ন, কোন ধরনের শক্তি দিয়ে একজন ব্যাটসম্যান একটি বলকে আঘাত করে? সঠিক উত্তর অপশনে গতি শক্তি দিয়ে। 34, মানবদেহের বৃহত্তম গ্রন্থি হলো নিচের কোনটি? ইজি প্রশ্ন, এটা প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর অপশনে যকৃৎ। 35, নিচের কোন রাজ্যের সাথে তেলেঙ্গানা রাজ্যের কোনো সীমানা নেই? সঠিক উত্তর হবে অপশনে মধ্যপ্রদেশের সাথে কোনো সীমানা নেই। তেলেঙ্গানা প্রতিষ্ঠিত হয় কত সালে? 2 জুন 2014 সালে গঠিত হয়। 36, স্তন্যপায়ী প্রাণীর করোটীয় স্নায়ুর সংখ্যা কত? ক্র্যানিয়াল নার্ভস, এটাকে কি বলা থাকে? ক্র্যানিয়াল নার্ভস, সরি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 12 জোড়া অর্থাৎ 24টি। দেখো ডিটেলসে, মানুষ সহ সমস্ত স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং সরীসৃপদের 12 জোড়া করোটীয় স্নায়ু থাকে। মানুষের সুষুম্না স্নায়ুর বা স্পাইনাল নার্ভসের সংখ্যা হলো 31 জোড়া। মাছ এবং উভচর প্রাণীদের করোটীয় স্নায়ুর সংখ্যা হলো 10 জোড়া। মানবদেহের দীর্ঘতম করোটীয় স্নায়ু হলো ভেগাস স্নায়ু এবং বৃহত্তম হলো ট্রাইজেমিনাল স্নায়ু। তো দীর্ঘতম হচ্ছে ভেগাস আর বৃহত্তম হচ্ছে ট্রাইজেমিনাল। 37, নিচের কোন হরমোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন অগ্নাশয় থেকে নিঃসৃত হয়ে থাকে। ওকে, 38 নম্বর প্রশ্ন, ফিক্সড ইনকাম বন্ড যার কোনো ম্যাচুরিটি পিরিয়ড নেই সেগুলোকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে পারপিচুয়াল বন্ড বলা হয়ে থাকে এমন ফিক্সড ইনকাম বন্ড যার কোনো ম্যাচুরিটি পিরিয়ড নেই। 39 নম্বর প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত আর্টিকেলটি হলো নিচের কোনটি? ভিভিআই করে ফেলো।
সঠিক উত্তর হবে অপশন বি 108 নম্বর আর্টিকেল। দেখো ডিটেলসে, লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনো সাধারণ বিল নিয়ে মতবিরোধ দেখা দিলে ভারতের রাষ্ট্রপতি 108 নম্বর ধারা অনুযায়ী সংসদের যৌথ অধিবেশন ডাকতে পারেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার যৌথ অধিবেশনে। আর সংবিধানের যৌথ অধিবেশনের ধারণাটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আর 110 নম্বর ধারা, এটা হচ্ছে অর্থ বিল সম্পর্কিত। ঠিক আছে, অর্থ বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন ডাকা যায় না। এই বিলের এখানে কি বলেছে, সাধারণ বিল। অর্থ বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন কি হয়, ডাকা যায় না। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। ব্রোম্যাটোলজি বলতে কি বোঝায়? ব্রোম্যাটোলজি বলতে নিচের কোনটিকে নিয়ে পড়াশোনাকে বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি, খাদ্য নিয়ে পড়াশোনা, অর্থাৎ স্টাডি অফ ফুডস। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসগুলো কেমন লাগছে, প্রশ্নপত্র কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা যারা ক্লাসটা দেখলে তারা অবশ্যই একটা করে লাইক করে দাও। এবং খুবই স্ট্যান্ডার্ড বর্তমানে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে বা এসে থাকছে সেই ধরনের প্রশ্নোত্তরই আমরা নিয়ে আলোচনা করছি। তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে তোমাদের একদম পরীক্ষার মতো করে প্রশ্নোত্তর প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে আশা করছি কমন পাবে। ওকে, এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 6 এবং পুলিশ মিশন খাকি ব্যাচ 5, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।